हेलो क्लास 10 स्टूडेंटরা। তো ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম অফ বায়োলজিক্যাল কোড। আমি তোমাদের লাইফ সায়েন্স মেন্টর। তো দাদা ক্লাস দিতে এত দেরি করলে হবে? তো জানি ক্লাস দিতে একটু দেরি হয়েছে, বাট সমস্যা নেই। তো দুর্গাপুজোর সবাইকে অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তো আমাদেরকে অবশ্যই দুর্গাপুজোর টাইমে এখন মজা করো, কিন্তু সিলেবাস যেগুলো আমাদের পেন্ডিং আছে আমরা আগে কমপ্লিট করবো, বুঝতে পারলে? তো আমরা চালু করেছিলাম বংশগতি এবং কয়েকটি সাধারণ নির্গত রোগ, যার প্রথম পার্ট আমাদের কমপ্লিট হয়েছিল। তো সেকেন্ড পার্টে আমাদের থ্যালাসিমিয়া যে রোগটা আমরা চালু করেছিলাম, যে কয়েকটি জিনগত রোগ, তাই তো? তো তার থ্যালাসিমিয়াটা কমপ্লিট হয়েছিল। এখনো আমাদের দুটো বাকি আছে, একটা হচ্ছে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা। ক্লিয়ার? তো এবার রিক্যাপ করে দিই, যেহেতু অনেক দিন পর লেকচার আসছে, তো একবার রিক্যাপ করে দিই। তো দেখো, আমরা বলেছিলাম যে জিনগত রোগ দুই ধরনের হতে পারে। একটা হতে পারে যে অটোজম বাহিত, যেমন থ্যালাসেমিয়া, অ্যালবিনিজম, এবং কিছু রোগ ছিল যেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত, যেমন হিমোফিলিয়া, বর্ণান্ধতা। সেক্স ক্রোমোজোম মিন্স এক্স ক্রোমোজোম বাহিত। সেক্স ক্রোমোজোম আমরা দেখেছিলাম দুটো টাইপস, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এক্স ক্রোমোজোমের যে প্রচ্ছন্ন যে জিনগত রোগ, সেই সম্বন্ধিত দুটো রোগ তোমাদের বইয়ে আছে। একটা হচ্ছে কি হিমোফিলিয়া এবং আরেকটা হচ্ছে বর্ণান্ধতা। ক্লিয়ার? আচ্ছা, তো আজকে লেকচারে আমরা হিমোফিলিয়া সম্বন্ধে পড়ব। ইজি, একদম ইজি, ভয় পাওয়ার কোনো কারণই নেই, খুব সহজ। তো দেখো, হিমোফিলিয়া ব্যাপারে প্রথমে আমরা জেনে গেছি কি, যে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত একটি প্রচ্ছন্ন জিনগত রোগ। তো আগে এটাকে আমরা করব। হিমোফিলিয়া হচ্ছে আমাদের কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। আমাদের চ্যাপ্টারে যতগুলো, মানে তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো রোগ আছে, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, সবই হচ্ছে প্রচ্ছন্ন টাইপের, বুঝতে পারলে? সবাই হচ্ছে কি প্রচ্ছন্ন। তো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন কি জিনগত রোগ। দেখো, এবার এই রোগে কি হয় বলতো? ধরে নাও যে কোনো কারণে আমার যে হাতটা কেটে গেছে। হয়তো কোনো একটা কিছু করছিলাম, আমি কোনো একটা কাজ করছিলাম, সে কাজ করতে গিয়ে ধরে নাও হাতটা আমার কেটে গেছে। তো সাধারণভাবে কি হবে, এক টাইমে গিয়ে দেখতে পাবো যে আমাদের এইখান থেকে যে রক্তটা নির্গত হবে, হাত কেটে গেছে মানে সেখান থেকে রক্ত রিলিজ হবে, ব্লাড সেখান থেকে রিলিজ হবে, এটা কমন। তো এক টাইমে গিয়ে ধীরে 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 ব্লাডটা কিন্তু সেখান থেকে মানে যে বার হচ্ছে, সেই বার হওয়াটা বন্ধ হয়ে যাবে, মানে রক্তটা তঞ্চিত হয়ে যাবে, তাই সেখান থেকে আর রক্ত পড়বে না। তো এটা হচ্ছে অনুচক্রিয়ার কাজ, বুঝতে পারলে? এটা হচ্ছে একটা স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষের ক্ষেত্রে কি হবে, যদি কোনো জায়গায় কেটে যায়, কোনো জায়গায় ক্ষতের সৃষ্টি হয়, তো সেখান থেকে কিছু পরিমাণ রক্ত রিলিজ হবে, তারপর কিছুক্ষণ পরে সেখান থেকে আর রক্ত পড়বে না, ধীরে ধীরে ওই জায়গার ব্লাডটা আসা বন্ধ হবে। কিন্তু যারা হিমোফিলিয়া আক্রান্ত ব্যক্তি, অর্থাৎ বা যারা হিমোফিলিয়া বাহক না, যারা হিমোফিলিয়া যারা আক্রান্ত, তাদের ক্ষেত্রে কি হয়, যদি কোনো জায়গায় কেটে যায় বা কোনো জায়গায় যদি ক্ষত সৃষ্টি হয় বা আঘাতপ্রাপ্ত হয়, তাহলে সেখান থেকে রক্ত পড়বে, কিন্তু এই রক্ত পড়া কিন্তু বন্ধ হবে না, বুঝতে পারলে? বা স্বাভাবিকের থেকে বেশি টাইম লাগবে তাদের রক্তটা বন্ধ হতে, মানে তাদের যে অনুচক্রিকা, সে অনুচক্রিকা কিন্তু সেইভাবে আর কাজ করতে পারবে না, বুঝতে পারলে? তো এই হচ্ছে হিমোফিলিয়া। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে আমরা অন্যরকম দেখেছিলাম। তো হিমোফিলিয়ার ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কি, যে হিমোফিলিয়া যদি কারো হয়, তাহলে তাদের ক্ষতস্থান থেকে বা আঘাতপ্রাপ্ত স্থান থেকে কিন্তু রক্ত পড়া বন্ধ হবে না, বোঝা গেল? তো এই হচ্ছে হিমোফিলিয়া। এবং এই রোগটি যদি আমরা লক্ষ্য করি, তো এই রোগটি কিন্তু মহিলাদের তুলনায় পুরুষদের দেহে কিন্তু বেশি হয়। কেন হয় একটু পর আমি বলবো। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, যে হিমোফিলিয়া রোগটা কেন হয় বললাম না, যে কিভাবে হচ্ছে, মানে হিমোফিলিয়া রোগটা আসলে কি হয় এই রোগী। তো ব্লাডটা যে রিলিজ হচ্ছে, বা কোনো জায়গায় কেটে গেলে ব্লাডটা যে রিলিজ হচ্ছে, সেই ব্লাডের রিলিজ হওয়া কিন্তু কি হবে না, বন্ধ হবে না, ক্ষতস্থান থেকে রক্ত পড়তেই থাকবে। আচ্ছা, তো এবার এই যে হিমোফিলিয়া, এর কিন্তু দুটো টাইপ আছে, আমরা যেমন দেখেছি থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া। তো হিমোফিলিয়া রোগেরও দুটো টাইপ আছে, একটা হচ্ছে হিমোফিলিয়া এ এবং আর
একটা হচ্ছে হিমোফিলিয়া বি। ঠিক আছে, এই দুটো হচ্ছে হিমোফিলিয়ার দুটো টাইপস। তো প্রথমে আমরা ফার্স্ট যে টাইপ হিমোফিলিয়া বি বা সরি হিমোফিলিয়া এ, একে নিয়ে কথা আমরা বলবো। তো হিমোফিলিয়া এ, যে হিমোফিলিয়া এ, একে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। কি বলা হচ্ছে একে? রাজকীয় হিমোফিলিয়া। বুঝতে পারলে? কারণ কি রাজকীয় হিমোফিলিয়া বলার কারণও আছে। আমরা রানী ভিক্টোরিয়ার নাম প্রত্যেকে শুনেছি। আরে দাদা, এটা তো কমন, ইতিহাসে রানী ভিক্টোরিয়ার নাম আমরা কত শুনলাম। যেমন তোমাদের বইয়ে বলতে যে সহায়িকা বই যেগুলো থাকে ইতিহাসে, সেই ইতিহাসের সহায়িকা বই কিন্তু রানী ভিক্টোরিয়ার পিকচার কিন্তু পেয়ে যাবে, বা নেট তোমরা যদি ক্রোম দেখো বা গুগলে দেখো তাহলে সেখানেও কিন্তু রানী ভিক্টোরিয়ার পিকচার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো রানী ভিক্টোরিয়া ছিলেন এই হিমোফিলিয়ার বাহক, মানে হিমোফিলিয়া মেইনলি হচ্ছে হিমোফিলিয়া এ এর বাহক, তাই হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। কারণ আমরা কি দেখলাম যে মহারানী ভিক্টোরিয়া, সে মহারানী ভিক্টোরিয়া বংশোদ্ভূতের মধ্যেও কিন্তু দেখা গেছে, যেহেতু তিনি রানী ভিক্টোরিয়া নিজে একজন হিমোফিলিয়া এ এর বাহক ছিলেন, তাই তার যে পরবর্তী বংশধর তাদের মধ্যেও কিন্তু হিমোফিলিয়া এ মানে এই যে হিমোফিলিয়াটা এটা কিন্তু দেখা গেছে। বুঝতে পারলে? তাহলে রাজকীয় হিমোফিলিয়া বলার কারণ কি, যে রানী ভিক্টোরিয়া। রানী ভিক্টোরিয়া এর বাহক ছিলেন, এর বলতে হচ্ছে হিমোফিলিয়া এ এর বাহক ছিলেন, এবং তার কাছ থেকে পরবর্তীকালে তার যে বংশধর তাদের মধ্যেও কিন্তু এই হিমোফিলিয়া কিন্তু কি হচ্ছে সঞ্চারিত হয়েছে, মানে তার বংশধরের মধ্যেও কিন্তু হিমোফিলিয়া এইচ এ মানে হিমোফিলিয়া এ কিন্তু সঞ্চারিত হয়েছে, তাই হিমোফিলিয়া এ কে বলা হয় রাজকীয় হিমোফিলিয়া। এবং প্রায় 80% মানুষদের কিন্তু হিমোফিলিয়া এ দেখা যায়, বেশিরভাগ মানুষেরই কিন্তু হিমোফিলিয়া এটাই হয়। বুঝতে পারলে? এবার এটা কেন হয়? হিমোফিলিয়ার ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে রক্তটা তঞ্চিত হবে না, তাহলে রক্ত যে তঞ্চিত করবে সেই ফ্যাক্টর নিশ্চয় সেখানে অনুপস্থিত থাকছে বলে রক্ত তঞ্চিত হচ্ছে না। তো হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে কি হয়, হিমোফিলিয়া এর ক্ষেত্রে রক্ত তঞ্চনের যে 8 নম্বর ফ্যাক্টর, যে ফ্যাক্টর সেটা অনুপস্থিত থাকে না। বুঝতে পারলে? রক্ত তঞ্চনের যে 8 নম্বর ফ্যাক্টর, সে 8 নম্বর ফ্যাক্টর কিন্তু অনুপস্থিত থাকে, এবং এই রক্ত মানে যে 8 নম্বর ফ্যাক্টর এর কিন্তু একটা নাম রয়েছে আলাদা, এটা বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। রক্ত তঞ্চনের এই 8 নম্বর যে ফ্যাক্টর এর কিন্তু একটা অপর নামও আছে, একে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। ক্লিয়ার হলো? তাহলে আমরা দেখলাম কি যে হিমোফিলিয়া এ কে বলা হচ্ছে রাজকীয় হিমোফিলিয়া, কারণ কি যে রানী ভিক্টোরিয়া ছিলেন এই হিমোফিলিয়া এ এর বাহক, এবং তার দেহ থেকেই তার যে পরবর্তীকালে তার বংশধরদের মধ্যেও কিন্তু হিমোফিলিয়া এ ছড়িয়ে গেছে, এবং 80% মানুষদেরই কিন্তু হিমোফিলিয়া এ হয়। এবং কেন হয়? কারণ রক্ত তঞ্চনের যে 8 নম্বর ফ্যাক্টর, সে 8 নম্বর ফ্যাক্টর কিন্তু অনুপস্থিত থাকে, যার ফলে আমাদের হিমোফিলিয়া এ হয়। রক্ত তঞ্চনের এই যে 8 নম্বর ফ্যাক্টর এর কিন্তু আরেকটা নামও আছে, একে বলা হয় অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তো এই কোশ্চেনগুলো আমাদের মাথায় রাখতে হবে। বুঝতে পারলা? ওকে, ক্লিয়ার? তাহলে হিমোফিলিয়া এ আমরা বুঝতে পারলাম। তো এই হিমোফিলিয়া এর ক্ষেত্রে কি হয়, হিমোফিলিয়া এর রোগের যে জিন সেটা
এক্স ক্রোমোজোমের দীর্ঘ হতে থাকে। আমরা কি বলেছিলাম, পি আর কিউ, পি হচ্ছে ছোট বাহু এবং কিউ হচ্ছে কি দীর্ঘ বাহু। তো হিমোফিলিয়া এর যে রোগের যে জিন সেটা আমাদের এক্স ক্রোমোজোম। তো এই এক্স ক্রোমোজোমে কি বললাম, এই দীর্ঘ মানে কিউ বাহু, এই কিউ বাহুতে কিন্তু প্রেজেন্ট থাকে। এই হচ্ছে হিমোফিলিয়া এ আমাদের এতটুকু। এই এতটুকুর মধ্যেই শর্ট কোশ্চেন কিন্তু তোমরা পেয়ে যাবে যে কোন হিমোফিলিয়াকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়, কত নম্বর ফ্যাক্টরের অনুপস্থিতির জন্য হিমোফিলিয়া এ রোগ হয়। এই দুটো কোশ্চেন এখানে কিন্তু ইম্পর্টেন্ট। বা এটাও হতে পারে যদি খুব টাফ কোশ্চেন করার চেষ্টা করে তাহলে বলতে পারে যে হিমোফিলিয়া মানে সরি রক্তরঞ্জনের 8 নম্বর ফ্যাক্টরের অপর নাম কি। তো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক মানে হিমোফিলিক, তো এর অ্যান্টি মানে হিমোফিলিয়া হতে দেবে না, 8 নম্বর ফ্যাক্টরটা হিমোফিলিয়া হতে দেবে না, তাই বলা হচ্ছে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা দেখব যে হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া বি তে কি হচ্ছে। তো হিমোফিলিয়া বি এটা মোটামুটি 20% মানুষদের কিন্তু এই রোগটা হয়। মানে হিমোফিলিয়া এটাই বেশি হয়, হিমোফিলিয়া বি কিন্তু খুব কম মানুষদেরই হয়। এক্ষেত্রে রক্ততঞ্চনের যে 9 নম্বর ফ্যাক্টর অনুপস্থিত, সেই 9 নম্বর ফ্যাক্টর কিন্তু থাকে না, যার ফলে কিন্তু এই রোগটা হয়, মানে হিমোফিলিয়া বি রোগ হয়। বুঝতে পারলে? এবং এই যে রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর এর কিন্তু আরেকটা নামও আছে, অপর নাম। আমরা কি দেখলাম, 8 নম্বর ফ্যাক্টরে বললাম অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তো 9 নম্বর ফ্যাক্টরেরও আরেকটা নাম আছে, একে বলা হয় পিটিসি। কি বলা হয়? পিটিসি। কি বললাম? পিটিসি, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। কি বললাম? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট, পিটিসি। তো রক্ততঞ্চনের এই যে 9 নম্বর ফ্যাক্টর, এই 9 নম্বর ফ্যাক্টর কিন্তু অনুপস্থিত থাকে। তো এই পিটিসির ফুল ফর্ম কি? প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। বুঝতে পারলে? ওকে, প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। বুঝতে পারলে? তো হচ্ছে পিটিসি ফুল ফর্ম। তাহলে আমরা কি দেখছি যে হিমোফিলিয়া বি, তো হিমোফিলিয়া বি 20% মানুষের কিন্তু হয়, এবং এক্ষেত্রে রক্তের যে 9 নম্বর ফ্যাক্টর, সেই 9 নম্বর ফ্যাক্টর বা পিটিসি বা প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট কি থাকছে আমাদের অনুপস্থিত থাকছে, সে থাকে না, তার ফলে কিন্তু হিমোফিলিয়া বি রোগ হয়। ইজি। এবার হিমোফিলিয়া বি, এই হিমোফিলিয়া বি কিন্তু একটা নাম আছে, একে বলা হয় ক্রিস্টমাস। বলা হয় কি? ক্রিস্টমাস ডিজিজ। বুঝতে পারলে? ক্রিসমাস ডিজিজ কিন্তু বলা হয়। কেন বলা হয় তারও কারণ আছে। কারণ প্রথম এই রোগটি হয়েছিল একজন রোগীর, যার নাম হচ্ছে স্টিফেন ক্রিসমাস। তো তার দেহে প্রথম হিমোফিলিয়া বি রোগটা কিন্তু হয়েছিল।
যার জন্য কিন্তু একে বলা হয় ক্রিসমাস ডিজিজ। বুঝতে পারলে? এবং হ্যাঁ, তার জন্য কিন্তু এই 9 নম্বর ফ্যাক্টরকে কিন্তু ক্রিসমাস ফ্যাক্টরও কিন্তু বলা হয়। তাহলে আমরা কি দেখলাম যে 9 নম্বর ফ্যাক্টরে দুটো নাম পাচ্ছি, এটা প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট এবং আরেকটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর। এবং হিমোফিলিয়া বি রোগের অপর নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ, কারণ স্টিফেন ক্রিসমাস নামটা লিখে দিচ্ছি আমি। স্টিফেন ক্রিসমাস এই যে ব্যক্তি, এই ব্যক্তির দেহে প্রথম হিমোফিলিয়া বি এর রোগ, সে রোগটা কিন্তু হয়েছিল, যার জন্য কিন্তু হিমোফিলিয়া বি কে বলা হয় ক্রিসমাস ডিজিজ। এবং যেহেতু হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে রক্তের 9 নম্বর ফ্যাক্টরটা থাকে না, অনুপস্থিত থাকে, তাই রক্তের 9 নম্বর ফ্যাক্টরকে কিন্তু ক্রিসমাস ফ্যাক্টর কিন্তু বলা হয়। এবং এর আরেকটা নাম হচ্ছে প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন কম্পোনেন্ট। বুঝতে পারলে? তো স্বাভাবিকভাবেই এই রোগ যে রোগী হয় তাকে রক্ত দিতেই হবে। বুঝতে পারলে? রক্ত দিতে হবে। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেমন রক্ত দিতে হচ্ছিল, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের রক্ত দিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এবং রক্ত কত দিবে, তাই না? তো যেহেতু অনবরত রক্ত বার হয়, তার ফলে কিন্তু একটা রোগী কিন্তু, বেশিরভাগ রোগী যারা হিমোফিলিয়া আক্রান্ত হয় তারা কিন্তু মারা যায়। বুঝতে পারলে? তারা কিছু করার থাকে না, তারা মানে যেহেতু রক্তটা বন্ধ হয় না, তার ফলে তাদের কিন্তু আলটিমেটলি তারা কিন্তু তাদের মৃত্যু হয়। বুঝতে পারলে? এবার আমরা রেজাল্ট দেখব যে কোনো একজন মহিলা, তার জন্য কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে হিমোফিলিয়া আক্রান্ত মহিলা এবং পুরুষ মানে বিবাহিত যদি হয়, তাহলে তার সন্তানের কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তো এরকম আমরা কিছু কিছু সম্ভাবনা দেখবো যে মা যদি বাহক হয় হিমোফিলিয়ার এবং বাবা যদি স্বাভাবিক হয়, তাহলে তাদের সন্তানের মধ্যে হিমোফিলিয়া ছড়িয়ে পড়ার সম্ভাবনা কেমন, বা দুজনেই যদি আক্রান্ত হয় তাহলে তাদের সন্তানের মধ্যে হিমোফিলিয়া রোগটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কেমন। তো এরকম কিছু কিছু আমরা সম্ভাবনা দেখব। কিন্তু তার আগে আমি একটু আগে বললাম যে মহিলাদের তুলনায় পুরুষদের দেহে কিন্তু হিমোফিলিয়া বেশি করে আক্রান্ত হয়, মানে পুরুষরাই হিমোফিলিয়া রোগ দ্বারা বেশিরভাগ আক্রান্ত হয়। তার কারণও আছে, ওর কারণটা বলি দাও। হিমোফিলিয়া আমরা কি বললাম যে হিমোফিলিয়া হচ্ছে এক্স, এই যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। তো মহিলাদের ক্ষেত্রে দুটো এক্স থাকে, ফিমেলদের ক্ষেত্রে। পুরুষদের ক্ষেত্রে মানে মেলদের ক্ষেত্রে একটা এক্স থাকে এবং আরেকটা ওয়াই থাকে, আর দুটো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে। তো দেখো, এই যে হিমোফিলিয়া যে জিন যখনই এক্স ক্রোমোজোমে কি করবে, মিউটেশন ঘটাবে, এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটাবে, তখনই আমাদের হিমোফিলিয়া হবে। যদি পুরুষ মহিলাদের ক্ষেত্রে যদি একটা এক্স ক্রোমোজোম মানে পজিটিভ করলাম, মানে দেখো আমি এখান থেকে এই মহিলাটা স্বাভাবিক ছিল, তো ধরে নাও হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, মানে আক্রান্ত না, সেই হিমোফিলিয়ার ধরে নাও হিমোফিলিয়ার যে রোগ বা যে জিনটা এসছে নিয়ে তার একটা যে এক্স, সে একটা এক্স ক্রোমোজোমকে সে কি করেছে, মিউটেশন ঘটিয়ে দিয়েছে। কিন্তু তার আরেকটা এক্স ক্রোমোজোম তার কিন্তু মিউটেশন ঘটায়নি, ঠিক আছে? তার ফলে এখনো কিন্তু তার চান্স আছে সে বাহক হয়ে থাকবে। তাহলে এ হবে কি, এ বাহক হবে, এ কিন্তু আক্রান্ত হবে না যতক্ষণ না তার আরেকটা এক্স ক্রোমোজোম আক্রান্ত না হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত সে আক্রান্ত হবে। কিন্তু মহিলাদের যদি দুটোই এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে মানে আক্রান্ত বলতে মিউটেশন যদি ঘটে যায়, দুটো ধরে নাও এক্স ক্রোমোজোমটা মিউটেশন ঘটলো, এই এক্স ক্রোমোজোমটার মিউটেশন ঘটলো, দুটোরই মিউটেশন হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু আর আক্রান্ত হয়ে যাবে, আর বাহক থাকবে না। কিন্তু পুরুষদের ক্ষেত্রে কি থাকে, একটা এক্স ক্রোমোজোম, তাই যদি হিমোফিলিয়া জিন এসে এই এক্স ক্রোমোজোমটাকে যদি মিউটেশন ঘটিয়ে দেয় এর, তাহলে পুরুষদের ক্ষেত্রে কিন্তু বাহক হওয়ার কোনো চান্স নেই, যেহেতু তার একটাই এক্স ক্রোমোজোম ছিল। বুঝতে পারলে? তাই
এই ডিরেক্ট কিন্তু কি হয়ে যাবে, আক্রান্ত কিন্তু হয়ে যাবে। এক্ষেত্রে বাহক হওয়ার কিন্তু কোনো চান্সই নেই। এরকম একটা কোশ্চেন যায় যে মানে সত্য মিথ্যা যায় যে হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা বেশিরভাগটা বাহক হয়, বেশিরভাগটা ক্ষেত্রেই বাহক হয়। তাহলে এটা কি সত্যি? একদম সত্যি না, এটা মিথ্যা। বুঝতে পারলেন? পুরুষদের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো প্রশ্নই হবে না, ডাইরেক্ট এটা আক্রান্ত হবে। একই রকম ভাবে বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে দেখো, বর্ণান্ধতা রোগের ক্ষেত্রে কিন্তু পুরুষরাই বেশিরভাগ আক্রান্ত হয়, কারণ সেটা হচ্ছে কি এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের কারণ যে পুরুষরা বেশিরভাগটাই হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হয় এবং মহিলারা খুব কমই হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হয়। কারণ মহিলাদের দেখো দুটো এক্স ক্রোমোজোম আছে, তাই বেশিরভাগ ক্ষেত্রে তাদের একটাই এক্স ক্রোমোজোম কি হয়, তাদের মিউটেশন ঘটে, তারা বেশিরভাগটা বাহক হয়েই কিন্তু থেকে যায়। এবার যদি কোনো চান্সের ক্ষেত্রে যদি একটা আক্রান্ত পুরুষের সঙ্গে যদি তার বিবাহ হয়, তাহলে তার একটা সন্তান সেখান থেকে আসবে যে কি হবে, সে আক্রান্ত হবে। তো এবার আমরা কি দেখবো, ওই একটা চেকার বোর্ডের সাহায্যে দেখবো যে কিরকম তাদের মানে একটা সম্ভাবনা দেখবো যে স্বাভাবিক পুরুষ বা স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলা এদের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে কেমন হবে, বা দুজনেই আক্রান্ত হলে তাদের সন্তানের মধ্যে হিমোফিলিয়া কেমনভাবে ছড়িয়ে পড়বে, বা ধরে নাও আক্রান্ত পুরুষ কিন্তু স্বাভাবিক মহিলা। তো এরকম করে আমরা কিছু কিছু দেখবো। বুঝতে পারলেন? তো এ হচ্ছে মেন একটা কারণ যে পুরুষরাই বেশিরভাগটা আক্রান্ত হয়, কারণ তাদের একটাই এক্স ক্রোমোজোম। তো ওই একটা এক্স ক্রোমোজোমে যদি মিউটেশন ঘটে যায় তাহলে তারা আক্রান্ত হবে, বাহক হওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু মহিলাদের ক্ষেত্রে যেহেতু দুটো এক্স ক্রোমোজোম, তাদের একটু চান্স থাকে যে একটা এক্স ক্রোমোজোম যদি মিউটেশন ঘটে থাকে তাহলে আরেকটা এক্স ক্রোমোজোম তাদের সাইডে আছে, তো কি হবে, যদি একটা এক্স ক্রোমোজোম মিউটেশন হয়ে যায় তাহলে বাহক হবে। কিন্তু দুটোই এক্স ক্রোমোজোমের যদি মিউটেশন ঘটে যায় তাহলে সেক্ষেত্রে তারা আক্রান্ত কিন্তু হয়ে পড়বে, এবং দুটোই আক্রান্ত হওয়া খুব রেয়ার কেস, খুবই রেয়ার। বুঝতে পারলে? তাই মহিলারা কিন্তু হিমোফিলিয়া দ্বারা খুব কমই আক্রান্ত হয় পুরুষদের তুলনায়। একই রকম ভাবে বর্ণান্ধতা দিয়ে যে প্রশ্নটা দেয় যে বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষরাই কেন বেশিরভাগ আক্রান্ত হয়, মহিলারা কেন আক্রান্ত হয় না, একই কনসেপ্ট। বুঝতে পারলে? কারণ মেন ফান্ডা হচ্ছে কি যে হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা দুটোই হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনগত রোগ। আচ্ছা, তো প্রথম কেস আমরা ফার্স্ট কেস দেখবো কি, কেস নাম্বার 1। এক্ষেত্রে আমরা দেখব বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ। বাহক মহিলা, আচ্ছা এখানে লিখে দেই যে যদি এরকম থাকে হিমোফিলিয়া, যদি ক্যাপিটাল এইচ থাকে এবং তার সঙ্গে যদি স্মল এইচ এরকম থাকে, তার মানে সে হচ্ছে বাহক। দুটো যদি ক্যাপিটাল এইচ তাহলে সে হচ্ছে আক্রান্ত। পুরুষদের ক্ষেত্রে ধরে নাও যদি এরকম থাকে তাহলে স্বাভাবিক, আর যদি এরকম হয়ে যায় তাহলে সে আক্রান্ত, বা এরকম না করে, আচ্ছা পজিটিভ দিয়ে করি। এখানে ধরে নাও যদি পজিটিভ থাকে আর যদি এখানে কিছু না থাকে তার মানে বাহক, আর যদি দুটোতেই পজিটিভ থাকে তার মানে এ হচ্ছে আক্রান্ত। পুরুষদের ক্ষেত্রে যদি এরকম থাকে তাহলে স্বাভাবিক, কিন্তু যদি একটা পজিটিভ চলে আসে এক্স ক্রোমোজোমের উপর তাহলে সে হচ্ছে আক্রান্ত, কারণ পুরুষদের ক্ষেত্রে বাহক হওয়ার কোনো প্রশ্ন নেই। আচ্ছা তাহলে বাহক মহিলা, এখানে এবারে সাইডে করি, বাহক মহিলা এবং পুরুষটাকে আমরা নেব স্বাভাবিক। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি হবে, বাহক মহিলা বলেছি তার মানে একটা এক্স ক্রোমোজোম তার মিউটেশন ঘটবে এবং আরেকটার মিউটেশন কিন্তু ঘটবে না। পুরুষ স্বাভাবিক মানে এরকম থাকবে। এবার যদি আমি এভাবে ক্রস ঘটাই তাহলে দেখো একটা কন্যা সন্তান আমরা পাবো যে হবে বাহক, বুঝা গেল? একটা পুত্র আমরা পাবো যে হবে আক্রান্ত, একটা কন্যা সন্তান পাবো যে স্বাভাবিক, আর একটা পুত্র পাবো যে স্বাভাবিক।
তো আমরা কি দেখছি যে একটা কন্যা হচ্ছে সে কি স্বাভাবিক, একটা পুত্র স্বাভাবিক, একটা পুত্র পাচ্ছি যে আক্রান্ত হয়ে যাচ্ছে এবং আরেকটা আমরা মহিলা পাচ্ছি মানে কন্যা সন্তান পাচ্ছি যে কি হচ্ছে বাহক হয়ে কিন্তু থাকছে। বুঝতে পারলে? তো এই হচ্ছে ব্যাপার যে দেখো আমরা পুরুষটাও স্বাভাবিক দিলাম কিন্তু একটা মহিলা, এই মহিলাটার জন্য যেহেতু সে মহিলাটা বাহক, তাই সেই মহিলাটার জন্য কিন্তু একটা পুত্র সে হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হয়ে পড়বে। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা নেব হচ্ছে কেস নাম্বার 2। কেস নাম্বার 2, আচ্ছা দেখো এবার আমরা নেব হচ্ছে আক্রান্ত মহিলা। আক্রান্ত মহিলা মানে কি থাকবে, তার দুটোই এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটবে এবং স্বাভাবিক পুরুষ থাকবে। সেক্ষেত্রে কি হবে দেখো, তাহলে একটা আমরা কন্যা সন্তান পাবো যে বাহক হবে, এ হচ্ছে বাহক, বাহক কন্যা। একটা পুত্র পাবো যে আক্রান্ত হবে, আক্রান্ত পুত্র। একটা কন্যা পাবো যে বাহক হবে, বাহকটা যখন মহিলাদের ক্ষেত্রে আমরা কি দেখছি যে বাবা যদি আক্রান্ত না হয় তাহলে একটা মহিলার কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম, বাহক কন্যা। কিন্তু এই যে পুত্রটা এ কিন্তু আক্রান্ত হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে আক্রান্ত পুত্র। ক্লিয়ার? আমরা প্রথম ক্ষেত্রে দেখলাম যে বাহক মহিলা এবং স্বাভাবিক পুরুষ, তারপর আমরা দেখছি যে আক্রান্ত মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষ যদি বিবাহ করে বা যদি বিবাহ হয় তাহলে কিরকম ফলাফল আসবে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে পুত্র দুজনেই আক্রান্ত হবে এবং কন্যা দুজনেই বাহক হবে। বুঝতে পারলে? তাহলে কন্যা সন্তানের কিন্তু হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত কম। আচ্ছা, এবার দেখো, এবার আমরা দেখবো যে বাহক মহিলা, বাহক মহিলা বাহক মহিলা আর এর কাছে আক্রান্ত পুরুষ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি হবে, বাহক মহিলা মানে একটা এক্স ক্রোমোজোমে মিউটেশন ঘটবে আর একটা ঘটবে না, আক্রান্ত মানে একটাতে ঘটবে কিন্তু সে ডাইরেক্ট আক্রান্ত। তাহলে দেখো একটা আমরা কন্যা পাবো যে কি হবে আক্রান্ত। তাহলে দেখো মহিলা যদি বাহক হয় এবং বাবা যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু একটা কন্যা সন্তান আছে যে আক্রান্ত কিন্তু হবে, তাহলে আক্রান্ত কন্যা। তারপর আমরা দেখবো যে পুত্র হবে আক্রান্ত, আক্রান্ত পুত্র তো হতেই হবে, কিছু করার নেই। তারপরে বাহক কন্যা এবং দেখো এখান থেকে আমরা একটা পাবো হচ্ছে স্বাভাবিক পুত্র। আর যদি বাবা মা দুজনেই আক্রান্ত হয় তাহলে তাদের প্রত্যেকটা সন্তানই কিন্তু হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হবে, ওটা কিছু করার নেই। বুঝতে পারলো তো? বাবা মা দুজনেই আক্রান্ত, তাহলে তো তাদের সন্তান যে ছেলে হোক বা মেয়ে হোক প্রত্যেকেই হিমোফিলিয়া দ্বারা আক্রান্ত হবে। এবার তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে, মানে নিজেরা আরো প্র্যাকটিস করবে যে মা আক্রান্ত কিন্তু বাবা স্বাভাবিক, তাহলে সেক্ষেত্রে কেমন আসবে, বাহক মহিলা কিন্তু স্বাভাবিক পুরুষ সেক্ষেত্রে কেমন আসবে।
আক্রান্ত মহিলা আক্রান্ত পুরুষ সেক্ষেত্রে ফলাফল কেমন আসবে, তো নিজেরা ওরা ট্রাই করবে, বুঝতে পারলে? তো এ হচ্ছে আজকে আমাদের লেকচার। ভালো যদি লাগলো অবশ্যই লাইক দেবে। জানি ক্লাস দিতে অনেক ডিলে হয়ে গেছে, তো তার জন্য প্রথমে সরি, বুঝতে পারলে? আচ্ছা, তো এই হচ্ছে আজকের ক্লাস। নেক্সট লেকচারে আমরা বর্ণাঢ্যতা কমপ্লিট করবো এবং এই চ্যাপ্টার ক্লোজ, বুঝতে পারলে? তো দেখা হচ্ছে আবার পরের লেকচারে। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলো তো অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে, তোমার ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দাও এবং কমেন্টে জানাও কোনো প্রবলেম হলে, দাদা আমি এই জায়গাটা বুঝতে পারিনি আরেকবার বলে দেন, তো আমি অবশ্যই আরেকবার ভিডিও করে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং যদি এরকম ইন্টারেস্টিং ক্লাস, এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই বায়োলজিক্যাল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে এবার পরের লেকচারে। হ্যাঁ, আবারও বলি, দুর্গাপূজার অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। মজা করো, এনজয় করো এবং তারপরেই কিন্তু আমাদের আবার পড়াশোনা কিন্তু স্টার্ট করতে হবে। সো মজা করো, কিন্তু মাথায় রাখো আমাদের মাধ্যমিক কিন্তু সামনে আসে, বুঝতে পারলে? দেখা হচ্ছে আবার পরের লেকচারে। টেক কেয়ার, বাই বাই অ্যান্ড এনজয়।